আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পার্বত্য নিউজের নিয়মিত আলোচনায় আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ। তিনি একাধারে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্পর্ক, পাশাপাশি পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে তিনি পড়াশোনা করেছেন দেশে এবং দেশের বাইরে। এছাড়াও তিনি রোহিঙ্গা বিষয়ে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি আবার ব্যাংকিংয়ের সাথে জড়িত আছেন। তার জিওপলিটিক্স, অর্থনীতি, সামরিক বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল তার অভিজ্ঞতা আছে। আজকে আমরা মূলত তার কাছ থেকে প্রথমে পার্বত্য চট্টগ্রাম এর ইস্যু নিয়ে এবং পরবর্তীকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার কাছ থেকে আমরা শুনবো। সেকেন্ড পর্বে রোহিঙ্গা ইস্যু নিয়ে শুনবো। তো ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ, আপনাকে পার্বত্য নিউজের এই আলোচনায় আসার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি জানেন যে খুবই নির্বাচন সন্নিকটে। তো এই সময়ে পার্বত্য চট্টগ্রামেও নির্বাচনের দামামা স্বাভাবিকভাবেই বেজে উঠেছে। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রচারণা চলছে। আপনার সামরিক জীবন থেকে এবং এখনকার পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বা কোনো ধরনের আশঙ্কা করেন কিনা? ধন্যবাদ। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে রাজনীতিটা, এই রাজনীতিটা নিয়ে একসময় আমরা একটা গবেষণা করেছিলাম। তো আমাদের একটা মূল সুপারিশ ছিল এরকম যে কোনো আঞ্চলিক রাজনীতিকে কখনোই প্রমোট করা উচিত না। কারণ যেখানে রাজনীতির ভিতরে আঞ্চলিকতার ছোঁয়া থাকবে বা আঞ্চলিকতার গন্ধ থাকবে, তার সঙ্গে কিন্তু একটা লেটার স্টেজ এখানে একটা বিচ্ছিন্নতাবাদের একটা জিনিস চলে আসে, যে একটা অঞ্চলের অধিবাসী হিসেবে তারা কোনো আলাদা কোনো আইডেন্টিটি বা আলাদা কোনো স্বীকৃতি তারা চাচ্ছে কিনা, সেটারই একটা প্রাথমিক ধাপ হচ্ছে আঞ্চলিক রাজনীতি। তো তখন আপনার কথাটা আঞ্চলিক রাজনীতির বিপক্ষে আমি, যেমন আপনি দেখবেন বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্টে কোথাও কিন্তু আঞ্চলিক রাজনৈতিক কোনো দল নেই। এবং আমাদের কনস্টিটিউশন এবং যে গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানেও কিন্তু কোনো আঞ্চলিক রাজনৈতিক দল স্বীকৃতির কোনো বিধান নেই। তো এখন যদি পার্বত্য চট্টগ্রামে ইলেকশনে যদি কোনো আঞ্চলিক দল, সেটা নিবন্ধিত নাও থাকতে পারে, নিবন্ধন নিয়ে আমি যতদূর জানি, এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি কোনো আঞ্চলিক দলের কোনো ক্যান্ডিডেট যদি এখানে চলে আসে, সেটা আমি মনে করি আমাদের জাতির সংহতি এবং আমাদের জাতীয় ঐক্যের জন্য এটা একটা হুমকি। তো যতক্ষণ পর্যন্ত মেইন স্ট্রিম পলিটিক্স যেটাকে বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর ভিতর নির্বাচনী প্রতিযোগিতা যেটা হবে, এটাকে আমি একটা সুস্থ প্রতিযোগিতা হিসেবেই দেখতে চাই। আমাদের মূলধারার যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে তারা পার্বত্য চট্টগ্রামে ভবিষ্যতে তাদের কর্মকৌশল কি হবে, তারা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কিংবা স্থায়ী শান্তি বিধানের জন্য তারা কি করবে, এই তাদের এজেন্ডাগুলো বা তাদের পরিকল্পনাগুলো তারা মানুষের কাছে বলছে। এর উপর ভিত্তি করে যেই রাজনৈতিক দলকেই জনগণ মনে করবে, যে পার্বত্যবাসীরা মনে করবে যে উনি আমাদের এই দলটা ক্ষমতা এলে আমাদের এই এলাকার প্রভূত উন্নতির একটা সম্ভাবনা, জোরালো সম্ভাবনা রয়েছে, তারা তাদেরকে নির্বাচিত করবেন। কিন্তু যখন কোনো আঞ্চলিক দলের ছায়াতে থেকে কেউ দাঁড়ায়, তখন আমার মনের ভিতরে স্বভাবতই একটা প্রশ্ন, আমার মতো অনেকেরই মনের ভিতরে যে প্রশ্নটা আসবে, যে ওনারা আসলে চাচ্ছেনটা কি? ওনারা কি পুরো বাংলাদেশ থেকে এই অঞ্চলটাকে আলাদাভাবে দেখছেন? এটাকে তারা কোনো আলাদা কোনো স্বীকৃতি, সেটা কি শুধুমাত্র সাংস্কৃতিক, এর ভিতরে কি অর্থনৈতিক কোনো ডাইমেনশন আছে কিনা, পলিটিক্যাল ডাইমেনশন আছে কিনা, কোনো সিকিউরিটি ডাইমেনশন আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সো আমি স্বাধীনতার কোনো ডাইমেনশন, স্বাধীনতা ডাইমেনশন আছে কিনা, বিচ্ছিন্নতাবাদের কোনো ডাইমেনশন, এক্স্যাক্টলি। সেদিক থেকে আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ডালপালা ছড়াতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে ওখানে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো কতটুকু অ্যাক্টিভলি এই নির্বাচনে পার্টিসিপেট করতে বা রায় নেওয়ার চেষ্টা করছে। তো এখানে মূলধারার রাজনৈতিক দল যারা আছে, তাদের একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি, যেটা আমরা বলে থাকি যে ইন্টিগ্রেটিং দি রিজিওনাল পলিটিক্স পার্টিস ইনটু দি মেইন স্ট্রিম পলিটিক্স। আমি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে আমার মূলধারার রাজনীতি কতটুকু আত্মীকরণ করতে পারলাম, তার উপর নির্ভর করবে ওই আঞ্চলিক দলগুলো তাদের কোনো প্রতিনিধিকে সংসদে পাঠানোর কোনো
আর্জ ফিল করছে কিনা। কারণ আপনি একটা মূলধারার রাজনৈতিক দলের মধ্যে থেকেই যদি সংসদে একটা অবস্থান আপনি সিকিউর করতে পারেন এবং ওখানে গিয়ে আপনি আপনার পার্বত্যবাসীদের পক্ষেই তাদের স্বার্থের কথাগুলি আপনি সংসদে গিয়ে উপস্থাপন করুন, তাদের জন্য বাজেট নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তাদের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করুন, কিন্তু বাস্তবায়ন তাদের করুন। তো সামরিক শাখা আছে, এটা তো প্রচলিত রাজনৈতিক দলের মতো না। প্রত্যেকটা অবশ্যই না। রাজনৈতিক দলের একটা সামরিক শাখা আছে। তো যাদের এইভাবে একটা সামরিক শাখা আছে এবং যারা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদেরকে কি আপনি এইভাবে দেখবেন কিনা? না, তাদেরকে এখন মূলধারার রাজনৈতিক দলগুলো তো ওদেরকে আত্মীকরণ করবে না, কারণ তাদেরকে তো তারা তো রাজনীতি করছে না, তারা তো সন্ত্রাস করছে। আপনি যাদের কথা ইঙ্গিত না, করছেন মূলধারার রাজনৈতিক দলগুলো মানে আত্মীকরণ করবে না এই কথাটা মানে একেবারে ঠিক এটা আমাদের না। প্রত্যাশা। না, এটা আমাদের মানে প্রত্যাশা। আমরা দেখতে পাই যে যখন মূলধারার রাজনৈতিক দলগুলো খাগড়াছড়ি বা রাঙামাটিতে যখন কমিটি করতে যায়, তখন পাহাড়ি ছেলেরা বা পাহাড়িরা যাতে এই মূলধারার রাজনৈতিক দলগুলোতে সংযুক্ত না হয় তার জন্য একটা বাধা সৃষ্টি করা হয়। হ্যাঁ, বাধা সৃষ্টি করা হয়। এবং আপনি জানেন, আমরা যে এই যে বিগত ফ্যাসিস্ট রেজিমে স্থানীয় সরকারের নির্বাচন যেগুলোতে আপনার মানে উপজেলা নির্বাচনগুলো হয়েছে, সেখানে দেখা গেছে মূলধারার রাজনৈতিক দলগুলো প্রার্থী পাচ্ছে না। মানে পুনরায় শিডিউল দিচ্ছে, কিন্তু কেউ প্রার্থী হতে রাজি হচ্ছে না। মানে রিকোয়েস্ট করেও যাদেরকে প্রার্থী হতে বলা হচ্ছে, তারা আবার তাদেরকে মেরে ধরে মানে নানাভাবে তাদেরকে হয়রানি নির্যাতন করা হচ্ছে। প্রার্থী বলতে কি আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে, মানে উপজাতীয়দের মধ্যে থেকে অর্থাৎ আওয়ামী লীগ থেকে বা বিএনপি থেকে যখন কোনো উপজাতীয়কে নমিনেশন মানে দেয়া হচ্ছে, লাইক ধরেন জোড়াছড়ি, বিলাইছড়ি, বরকল, এই সমস্ত জায়গায় যেগুলো ট্রাইবাল ডোমিনেটেড এরিয়া, হ্যাঁ, সেই জায়গাগুলোতে তারা কিন্তু প্রার্থী পায় নাই। আওয়ামী লীগের মতো দুর্দণ্ড প্রতাপশালী একটা রাজনৈতিক দল সেখানে প্রার্থী পায়নি। এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের একটা জিনিস বোঝার প্রয়োজন আছে, যে এটাকে শুধুমাত্র আমার রাজনীতির ভিতরে সীমাবদ্ধ না থেকে আমি এটাকে বলবো এটা আইডেন্টিটি পলিটিক্স বলে একটা ব্যাপার আছে, যে পরিচয় নিয়ে যে রাজনীতি। এখানে যে ব্যাপারটা ঘটছে, এই যেমন উপজাতীয়রা কেউ ইলেকশন আসতে চাচ্ছে না বা তাদেরকে সেধেও নমিনেশন দেওয়া যাচ্ছে না, তার মানে মূলধারায় দেওয়া যাচ্ছে না, তারা মানে তাদের ভেতরে কি আসলেই মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা অনীহা কাজ করছে? এই অনীহাটা কি রিয়েল নাকি এটা পারসিভড? এটা কি তৈরি করা হচ্ছে? তারা কি অস্ত্রের মুখে করা হচ্ছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মুখে দিতে দেয়া হচ্ছে না, তারা যে আসতে চাচ্ছে না তা না। তারা যেমন ঢাকাতেও যদি ছাত্রলীগে বা ছাত্রদলে কোনো ট্রাইবাল নেতা এবার ঢাকা ইউনিভার্সিটিতে হয়, তাদেরকে কিন্তু নানা ধরনের মানে মুখে পড়তে হয়। হ্যাঁ, নানা ধরনের নির্যাতন এবং মুখে পড়তে হয়। এখানে তাহলে পরবর্তী প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, সে যখন নাকি মূলধারার রাজনীতি করতে চাচ্ছে বা মূলধারা নির্বাচনী প্রক্রিয়াতে সে যখন কন্টেস্ট করতে চাচ্ছে, তাকে যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় এবং রাষ্ট্র যদি তার নিরাপত্তাটা বিধান করতে না পারে, তাহলে সে মূলধারার রাজনীতিতে আসবে কেন? তো এটা আমি তো মনে করি যে এটা আমাদের মূলধারার রাজনীতি বা সরকারের একটা ফেলিওর, যে যারা এগিয়ে আসতে চাচ্ছে, কোনো একটা সন্ত্রাসী সংগঠন তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে দিতে চাচ্ছে না, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা এদিকে আসতে চাচ্ছে না। তখন সরকারের তো তখন উচিত যে তোমাদের নিরাপত্তা আমরা দিব। সরকার কি এই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হচ্ছে কিনা সেটা আমাদের ভেবে দেখা প্রয়োজন। নিরাপত্তা সংকট নাই। আমি এই যে লেটেস্ট ডাকসু ইলেকশন হলো, সেখানে শিবির সমর্থিত প্যানেল থেকে সর্বমিত্র চাকমা নামে একটা ছেলে নমিনেশন নিয়েছে, এবং আপনার মানে ছাত্রদলের প্যানেল থেকে একটা ছেলে নমিনেশন নিয়েছে। তার ফ্যামিলিতে তাকে চাপ দিয়ে তার পরিবারের সদস্যদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, ওকে বুঝিয়ে যেন সে ছাত্রদলে না হয়, মানে ছাত্রদল থেকে প্রার্থী না হয়। এবং একই সাথে এই সর্বমিত্র চাকমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রলিং করা হয়েছে যাতে সে এখান থেকে সরে যায়। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু হয়েছে। বাট অন্যরা আবার বাম রাজনীতির সাথে যে রাজনীতিগুলো ওরা করে, অন্যরা বাম রাজনীতির সাথে অন্যান্য প্রার্থী যারা ছিল তাদেরকে এবার এটার শিকার হতে হয় নাই। তার মানে আপনার কথা থেকে একটা জিনিস কিন্তু বেরিয়ে আসলো, যে যারা ঢাকাতে এসে এই রাজনীতি, ছাত্র রাজনীতি বা মূলধারা রাজনীতিতে অংশ নিতে চায়, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে না। কাজেই
এটা একটা অঞ্চলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নিরাপত্তা পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে প্রিভেইল করছে, মানে ওখানে একটা সিকিউরিটি সিচুয়েশন প্রিভেইল করছে। এইটা আমাদের রিয়ালাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সিকিউরিটি সিচুয়েশনটা আমাদের ওখানে কেন নিয়ন্ত্রণের বাইরে বা কেন এটা অস্থিতিশীল, এটা নিয়ে আমাদের চিন্তা করা প্রয়োজন। এবং এটা চিন্তা করতে গেলে দেখেন কতগুলো জিনিস চলে আসে। বিগত 16টা বছরে আওয়ামী ফ্যাসিস্ট আমলে এই পার্বত্য আঞ্চলিক যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে, তথাকথিত রাজনৈতিক দলগুলো আঞ্চলিক, তাদের কোনো সিরিয়াস কোনো তৎপরতা বা অ্যাক্টিভিটি কিন্তু আমাদের চোখে পড়ে নাই। 5ই অগাস্টের পর আমরা দেখতে পেলাম 3টা পার্বত্য জেলাতে বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিটি আসা শুরু করলো, নতুন করে আদিবাসী ইস্যু রেজ করা হলো, নতুন করে বৈষম্যের কথা বলা হলো। তথাকথিত বৈষম্যটা তো এখন রিভার্স ডিসক্রিমিনেশন হচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। তার মানে হচ্ছে যে প্রবাবলি যে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলো, তাদের সঙ্গে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, সাম কাইন্ড অফ বোঝাপড়া তাদের ছিল। বা আমি বলতে চাই যে যেভাবে করে আমি আওয়ামীদেরকে একটা সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করি, এটা নিয়ে বিতর্ক হইতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল ছিল এবং পার্বত্য সন্ত্রাসকে তারা সর্ট অফ প্যাট্রোনাইজ করতো এবং ওভারঅল এই দুটো সন্ত্রাসী সংগঠনকে প্যাট্রোনাইজ করতো আমাদের প্রতিবেশী দেশ ভারত। আমরা যদি দেখি আপনার এই যে ওদেরকে 1997 সালের পর থেকে তাদেরকে একটা সো কল্ড একটা পার্বত্য চুক্তির আওতায় এনে পাহাড়ে একটা আর্টিফিশিয়াল কাম, একটা মানে একটা কৃত্রিম একটা শান্তিপূর্ণ অবস্থা পোর্ট্রে করার চেষ্টা করা হলো। এটার পেছনে নেপথ্যের আমরা যদি ইয়েটা দেখি, আর্কিটেকচারটা দেখি, আপনি দেখেন ওখানে বলা হলো যে পার্বত্যবাসীর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করছেন জনাব সন্টু লারমা। সন্টু লারমাকে পার্বত্যবাসীরা কি তাদের প্রতিনিধিত্ব করার জন্য নমিনেট করেছে? পার্বত্যবাসী বলতে কি শুধুমাত্র চাকমা সম্প্রদায়কে বোঝায়? পার্বত্য চট্টগ্রামে বাঙালি সহ যে আরও 14টা সম্প্রদায় আছে, তারা কি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সন্টু লারমাকে ওই চুক্তি করার জন্য পাঠিয়েছে? সন্টু লারমাকে পার্বত্য এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতিটা দিল কে, রিকগনাইজ করলো কারা? এটা নিয়ে যত রকমের আমরা দুদক ছড়ার কথা জানি, যেখানে আপনার এই সমস্ত শান্তি চুক্তির প্রাথমিক আলোচনাগুলো হয়েছে। আমরা যত দূর জানি ওই হেলিকপ্টারে করে সন্টু লারমাকে দুদক ছড়া থেকে নিয়ে আসা হয়েছিল, যেদিন আলটিমেটলি চুক্তিটা সাইন হয় যমুনাতে। আবার সাইন হওয়ার পর তাকে আবার হেলিকপ্টারে করে আবার দুদক ছড়াতে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার একটা সীমান্তবর্তী একটা জায়গা, যেটা সীমান্তের ওপারে ভারতের মধ্যে অবস্থিত। তার মানে যাদের সঙ্গে বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকার চুক্তিটা সাইন করেছে, দে ডোন্ট বিলং ইন পার্বত্য চট্টগ্রাম, দে কাম ফ্রম দি আদার সাইড অফ দি বর্ডার। তারা বর্ডারের অন্য পাশ থেকে আসছেন। সভাপতি কি প্রশ্নটা উঠে না যে ওখান থেকে উনি যখন আসছেন, চুক্তির বিভিন্ন ধারা উপধারা নিয়ে ওনার যে সমস্ত আর্গুমেন্টগুলো, এগুলো উনি তৈরি করছেন, হোমওয়ার্কটা করছেন বর্ডারের ওই পাশে বসে, কাদের সঙ্গে বসে করছেন, কারা তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, এটা এক জিনিস। এবং দেখেন তো, অথচ তারা দাবি করছেন তারা পার্বত্যবাসীদের প্রতিনিধি হিসেবে সন্টু লারমায় চুক্তি সাইন করছেন। পার্বত্যবাসীদের প্রতিনিধি হিসেবে থাকলে তো ওনার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি বা কোনো জায়গায় বসে, ওখানে ওনার অফিস, উনি সমস্ত পার্বত্যবাসীদের সঙ্গে বসবেন। পার্বত্য বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য যারা আছে, খিয়াং, খুমি, চাক, লুসাই, ইনক্লুডিং বাঙালি যারা আছে, সব প্রতিনিধির সঙ্গে বসে যে আমরা এরকম একটা চুক্তি করতে চাচ্ছি, পার্বত্য এলাকার গ্রেটার ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য করতে চাচ্ছি, তাদের মতামত নিয়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে গিয়ে বসবে। এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু উনি আসছেন কিন্তু ভারত থেকে। প্রতিবার যাদের সঙ্গে চুক্তিটা সাইন করলেন, আবুল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে যিনি মাস্টারমাইন্ড বা এদিক থেকে যিনি ছিলেন শেখ হাসিনা, তিনিও কিন্তু 5ই অগস্টের পর পালিয়ে গেলেন সেই ভারতেই। তার মানে আমি যদি বলি এটাকে অতিকথন হবে যে এরা দুটো গ্রুপই, সেই সন্টু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বলুন আর হাসিনার আওয়ামী লীগে বলুন, বেসিক্যালি আমি যদি বলি দে আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া, বিকজ দে কেম ফ্রম ইন্ডিয়া, দে সাইন এ ট্রিটি অ্যান্ড দে ওয়েন্ট ব্যাক টু ইন্ডিয়া, দুটো ক্ষেত্রে। তাহলে আমি কি করে বলবো যে পার্বত্যবাসীর পক্ষ থেকে কোনো একজন নেতা বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো একটা চুক্তি সাইন করেছেন? এই জায়গাটার কোনো বৈধতা আমি খুঁজে পাই না। এই চুক্তিটা করার ফলে, যেহেতু চুক্তিটা করা হয়েছে অ্যাকর্ডিং টু দি প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া,
এবং তাকে সহযোগিতা করেছে আওয়ামী লীগ এবং জনসংহতি সমিতি। কাজে আওয়ামী লীগ যখন যে 16টা বছর 15টা বছর তারা ক্ষমতায় ছিল, স্বভাবতই আমরা পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের অস্থিতিশীলতা দেখতে পাবো না, বিকজ তাদের ডিজাইন অনুযায়ী কিন্তু তখন পার্বত্য চট্টগ্রাম চলছে। এবং আপনারা দেখবেন যে বৈষম্যমূলক চুক্তিটা করা হয়েছে, তার ফলটা ভোগ করেছে কারা? পার্বত্য চট্টগ্রামের কিছু এলিট শ্রেণী। তারা বিভিন্ন ধরনের অনুদান থেকে শুরু করে ফরেন স্কলারশিপ থেকে শুরু করে শিক্ষা দীক্ষা প্রতিটা ক্ষেত্রে। আমি আপনার ওই আগের আলোচনাটাতে যদি যাই, যে এটা খুব একটা ভালো কথা বলেছেন, যে আমরা বিএনপির সময় অর্থাৎ খালেদা জিয়ার সময় যখন এই শান্তি চুক্তি নিয়ে আলোচনা হতো, অনেকগুলো আলোচনা হয়েছে, অনেকগুলো বৈঠক হয়েছে, প্রায় 13টা বৈঠক ওই সময় হয়েছে। তো সেই বৈঠকগুলোতে বিএনপির যেটা চাওয়া বা বিএনপির যেটা দাবি ছিল, সেটা হলো যে আমি আমার রাষ্ট্রের আরেকটা অংশের সাথে চুক্তি করতে পারি না। এক্স্যাক্টলি। আমি আমার রাষ্ট্রের জনগণের সাথে চুক্তি করতে পারি না। আমি চুক্তি করব যেহেতু তারা ভারতে আছে, ভারত সরকারের সাথে চুক্তি করব যাতে এটা ভারত মেনে চলে এবং ভারত তাদেরকে আশ্রয় না দেয়। বিএনপির কিন্তু এই আলোচনার একটা মৌলিক জায়গা ছিল। আমাদের গবেষণা বা অভিজ্ঞতায় আমরা যেটা দেখতে পাই, বিএনপির মূল লক্ষ্য ছিল যে এই চুক্তিটা হতে হবে ভারতের সাথে। আমি আমার দেশের একজন নাগরিকের সাথে কেন এই চুক্তি করব? হ্যাঁ, এটা তো হতে পারে না। তো তার মানে হলো যে আমরা সামগ্রিকভাবে আপনার আগের যে আলোচনাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখানে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে শুরু থেকে আজ পর্যন্ত। তো এই পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানে আমরা ভারতকে কিভাবে কাজে লাগাতে পারি বা ভারতের কাছ থেকে কিভাবে সহযোগিতা পেতে পারি? আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি নিয়ে আসছেন। আমি প্রসঙ্গক্রমে আরও দুই একটা ইস্যু টেনে নিয়ে আসবো জিনিসটাকে বোঝানোর সুবিধার জন্য। যেমন ধরেন ইদানিংকালে কতগুলো ঘটনা ঘটছে খুব রিসেন্টলি। আমি গ্লোবাল স্টেজে যদি দেখি, ভেনেজুয়েলা থেকে ইউএস ফোর্স গিয়ে সিটিং প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো। তারপরে ইরানে যেটা হলো, ইরানে বেশ কয়েকজন নেতাকে জেনারেলকে হত্যা করলো ইসরায়েল একটা অতর্কিত আক্রমণ করে। বিনিময়ে তারপর তো ইরান তো মিসাইল অ্যাটাক করলো, তারপরে আমেরিকা গিয়ে ওখানে বোমা ফেললো, অনেক কিছুই হচ্ছে। আমরা এই প্রতিটা ঘটনাকে যদি খুব কিনলি অবজার্ভ করি, আমরা একটা জিনিস দেখতে পাই যে একটা শক্তি, পরাশক্তি, যতই বড় শক্তি হোক না কেন, সে অন্য একটা দেশের অভ্যন্তরে গিয়ে কোনো একটা অঘটন ঘটাতে পারে না যতদিন পর্যন্ত না সেই দেশের ভেতরেই একটা ইন্টারনাল ফ্যাকশন, একটা ইন্টারনাল ফ্রন্ট, একটা ফিফথ কলামিস্ট গ্রুপ যদি ইমার্জ না করে। তো এইটা ছাড়া কিন্তু করা সম্ভব না। কাজেই এই ভারতের সঙ্গে কিভাবে আমরা ব্যাপারটাকে ডিল করবো, এইটা চিন্তা করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভারতকে আমাদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা কারা করছে, এই এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করা। ভারত কখনোই কিন্তু সরাসরি বাংলাদেশের কোনো ক্ষতি করার সামর্থ্য রাখে না। এটা আমি নিজে তো একজন সামরিক অফিসার ছিলাম, আমি এটা অনেক সময় নিয়ে বুঝিয়ে বলতে পারি, অত সময় নিব না। বাট ইটস নট এ পিস অফ কেক যে একটা বাইরে থেকে একটা শক্তি আসলো, আমার এখানে কয়েকটা ডিভিশন ঢুকাই দিল, আমার একটা এলাকা ক্যাপচার করে নিয়ে চলে গেল, এইটা কেটে দিল, ওইটা কেটে দিল, এই যেগুলো বলে লোকজন, মুখরোচক কথা নয়, চিকেন কেটে ফেললো, ব্যাপারগুলো এত ইজি না আসলে। কারণ আপনার ওভারঅল যে মিলিটারি স্ট্র্যাটেজিক যে তাতে করে এটা একেবারেই অবাস্তব একটা জিনিস। তাহলে তারা কিভাবে করবে? তারা করবে ঠিক ইউএস যেটা করেছে, ইসরায়েল যেটা করেছে ইরানের মধ্যে কিংবা আপনার ভেনেজুয়েলার মধ্যে, তারা বাংলাদেশের মধ্যেই একটা প্রো ইন্ডিয়ান একটা ইন্টারনাল ফ্রন্ট খোলার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি দ্যাট ফ্রন্ট অ্যাকচুয়ালি এক্সিস্টস, খোলার চেষ্টা করবে না, এটা কিন্তু অলরেডি বিদ্যমান। সেটা কারা, সেটা কিভাবে? সেটা যেমন এতদিন ছিল আওয়ামী লীগার, তারা তো সরকারের ভিতরে বসেই তো তারা সরাসরি প্রো ইন্ডিয়ান। সে তো বলেছে যে ভারতকে যা দিয়েছে সেটা ভারত চিরকাল মনে রাখবে। সে তো বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়ে সমস্ত কিছুই ভারতের হাতে তুলে দিয়েছে। তো এখন হাসিনা চলে গেল, তার যে সিনেটের বা তার পার্লামেন্টের যে কি মেম্বার যারা ছিল, পুরো পার্লামেন্টে পালিয়ে চলে গেল। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। তারা পালিয়ে গেল কোথায়? ভারতে। দে বিলং দেয়ার, অ্যাকচুয়ালি দে ডোন্ট বিলং হিয়ার, দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। ওরা ওখানে চলে গেল, কিন্তু ওদের এসেছিলেনও ভারত থেকে আসছিলেন। বিফোর টেকিং কামিং টু পাওয়ার হি কেম ফ্রম ইন্ডিয়া থেকে আসলেন। তো এখন ওরা চলে গেল ঠিকই, কিন্তু তাদের এই বিগত 15টা বছর তাদের শাসনামলে, যেটাকে আমরা উচ্ছিষ্টভোগী বা স্ক্যাভেঞ্জার যেটাকে বলা হয়, উচ্ছিষ্টভোগীরা ছিল না, তারা তো বাংলাদেশে রয়েই গেছে। এবং তারা তো জানে যে বিগত সরকারের আমলে যারা যা কিছু কুকর্ম তারা করেছে, এটা যেন কোনো না কোনো একদিন তাদেরকে শাস্তির মুখোমুখি হতে পারে। সো তারা ডেসপারেটলি চাবে যে আবার আগের অবস্থাটা ফিরে আসুক।
এবং আগের অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা যতভাবে সম্ভব ভারতের সঙ্গে এবং ভারতে বসে থাকা আওয়ামী এলিমেন্টের সঙ্গে তারা বিভিন্ন রকমের পরামর্শ এবং কৌশল তারা অবলম্বন করে যাবে এবং যাচ্ছে। এটা আমরা বিভিন্নভাবে দেখতে পাই, বিভিন্ন সিগন্যাল বার্তা আমরা নানা দিক থেকে দেখতে পাই। তো ঠিক একইভাবে আমি পার্বত্য ইস্যুটাকে এখানে আবার টেনে নিয়ে আসি। পার্বত্য ইস্যুতে ভারত কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে সেটা চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত পার্বত্য ইস্যুতে বাংলাদেশের ভেতরে যে এলিমেন্টগুলো ভারতকে সহযোগিতা করছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, এদেরকে কীভাবে নিউট্রালাইজ করা যেতে পারে। এবং এটা চিহ্নিত কতগুলো সন্ত্রাসী দল আছে, এগুলো আমরা জানি সবাই। ইউপিডিএফ জিএসএস বা আগে পিসিজিএসএস ছিল, তারা ভেঙে আজকে 3টা ফ্যাকশন হয়ে গেছে। তো এরা আসলে চায়টা কি? তাদের যেটাই দাবি দেওয়া থাকুক না কেন, সেই দাবি দেওয়া জানানোর ভাষাটা তাদের কি? তাদের একটা সাপোর্টার গ্রুপ তো আবার সমতলেও আছে, ঢাকাতেও আছে। কিন্তু এরা কারা? এরা তো সেই আপনার আওয়ামী ফ্যাসিবাদের দোসরই তো এরা। আমি এটাকে এই ইকুয়েশনে দেখতে চাচ্ছি। আমি আবার শুরুতে একটা জিনিস বলেছি, আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপার, যে এখানে প্রত্যেকটা জায়গাতে পোট্রে করার চেষ্টা করা হয় যে এখানে পাহাড়ি অঞ্চলে বাঙালি এবং অবাঙালি, এখন উপজাতীয় বললেও তারা মাইন্ড করে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বললেও মাইন্ড করে, তারা আছে আদিবাসী। একটা স্ট্রেঞ্জ একটা তারা টার্মিনোলজি গ্লোসারি তারা কোত্থেকে হায়ার করে নিয়ে আসছে, যেখানে আদিবাসীর সংজ্ঞাটা কিন্তু জাতিসংঘের যেই সংস্থা আদিবাসীর কথা, তারাও কিন্তু আদিবাসীকে সংজ্ঞায়িত করতে পারছে না। বেজিং অন হোয়াট ক্রাইটেরিয়া একটা লোককে ইন্ডিজিনাস পিপুল হিসেবে ডিফাইন করা হবে, তার কোনো সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া কিন্তু ওদের নাই। ইউ ক্যান চেক, আপনি চেক করে দেখতে পারেন, ওদের কোনো জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু আদিবাসীকে ক্লিয়ারলি ডিফাইন করা হয়নি। আইএলওতে করা আছে, আইএলও 169 করা আছে। আইএলওতে আই ডো নট নো, বাট আমি যতদূর জানি ওরা এটাকে বলেছে যে বেজিং অন হিজ অ্যাটাচমেন্ট টু এ টেরিটরি, আপনার লং লিগ্যাসি মানে আপনার হিস্ট্রির উপর ভিত্তি করে। হিস্ট্রিটা কিন্তু আবার খুব কোয়াইট কনফিউজিং একটা ব্যাপার, যে আপনি হিস্ট্রির রেফারেন্স পয়েন্টটা কোত্থেকে ড্র করবেন। কত পুরনো হলে আপনি তাকে পুরনো বলবেন? 100 বছরের, 1000 বছরের, 1500 বছর? সো দিস ইজ এ কোয়াইট কনফিউজিং একটা জিনিস। সবচেয়ে বড় কথা, এই প্রসঙ্গটা তো আগে আসেনি, যখন চুক্তি স্বাক্ষর হয় তখন এই প্রসঙ্গটা আসেনি। দ্যাট মিনস এইটাই হচ্ছে কনস্ট্রাকটিভিজম, মানে কনস্ট্রাকটিভিস্ট আইডেন্টিটি যেটাকে বলা হয়, যে এভরি টাইম আমরা আমাদের আইডেন্টিটিটাকে নতুন করে কনস্ট্রাক্ট করব বিভিন্ন রকম ন্যারেটিভের মাধ্যমে। এটাকে করাই হয় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, একটা সিচুয়েশনকে ডিস্টেবিলাইজ করার জন্য। আমরা ওই আগের জায়গাটাতে ফিরে যাই। এই যে আপনার পার্বত্য এলাকায় যারা এই বিষয়গুলোকে আজকে তুলে নিয়ে আসছে, অশান্তি তৈরি করছে, বেসিক্যালি আমি এখনও বুঝতে অক্ষম যে তাদের আসলে দাবিটা কি। যদি তারা সম্প্রীতির বাংলাদেশ চায়, তারা যদি বৈষম্যবিহীন একটা সম অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা সমাজ ব্যবস্থা চায়, তাহলে আমি তো প্রশ্ন করতেই পারি যে তোমরা তো এখানে অন্যদেরকে বৈষম্যের শিকার করছো। আজকে পার্বত্য এলাকাতে আপনার বাঙালিদের 30%-এরও কম কিন্তু শিক্ষিত, অন দি আদার হ্যান্ড চাকমাদের 70% আজকে শিক্ষিতের হার। এই বৈষম্যটা কিভাবে তৈরি করলো? এই বৈষম্যটা তৈরি হওয়ার প্রেক্ষাপটটাই রচনা করে দিয়েছে আপনার এই বৈষম্যমূলক পার্বত্য চুক্তি। সো এই যে আপনার যেহেতু এই বৈষম্যমূলক পার্বত্য চুক্তি যাদেরকে বেনিফিট করছে, তারা তো স্বভাবতই এখানে একটা স্ট্যাটাসকো মেনটেন করতে চাবে, তারা তো চাবে এই অবস্থাটা বিরাজমান থাক। আপনি লক্ষ্য করে দেখেন, মানে আপনি এই চুক্তিটাকে কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ মনে করেন? আমি চুক্তিটাকে আমি বলবো সফল কার পার্সপেক্টিভ থেকে? চুক্তিটাকে যদি আমি মনে করি, আপনার পার্সপেক্টিভ থেকেই যদি আমি মানে জানতে, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আমি নিজেকে একজন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে মনে করি। সেই জায়গা আমার দৃষ্টিতে বাঙালি, পাহাড়ি, এই বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে যারাই বাংলাদেশি পরিচয়ে বড় হচ্ছে, তাদের সবার জন্য আমি ইকুয়াল প্ল্যাটফর্ম, একটা সমান অধিকার দেখতে চাই। সেদিক থেকে আমি বলবো যে পাহাড়ে আজকে যে বৈষম্য তৈরি হয়েছে, এই বৈষম্যের বীজ বপন করা হয়েছে পার্বত্য চুক্তির মাধ্যমে। সো এটা কতটুকু সফল বা বিফল যদি বলেন, আমি তো বলবো যে এই চুক্তিটাই ইনভ্যালিড। এটা সফল যদি যারা বেনিফিটেড হয়েছে তারা বলবে এই চুক্তির মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি, তারা বলবে এটা সফল। যারা বঞ্চিত হয়েছে তারা বলবে চুক্তি আমাদের জন্য কিছুই দিতে পারেনি, আমাদের কারো বঞ্চিত করেছে, তাদের জন্য চুক্তিটা হচ্ছে মিনিংলেস, বিফল।